ভারতের উত্তরের সুবিশাল পর্বতমালাকে যদি আমরা একটা বিশাল স্থাপত্য হিসেবে ভাবি তাহলে তার নকশাটা ঠিক কেমন হবে? আজ আমরা কিছু অসাধারণ নোটের সাহায্য নিয়ে সেই স্থাপত্যের মূল ব্লুপ্রিন্টেই খুলে দেখতে যাচ্ছি। চলুন শুরু করা যাক। আমরা যেখান থেকে এই পুরো ব্যাপারটা বুঝব তাহলে এই হাতে লেখা নোটগুলো দেখে মনে হচ্ছে কোনো এক বিশেষজ্ঞ ভারতের প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলোকে কি দারুণভাবে গুছিয়ে রেখেছেন। আমাদের কাজ হবে এই নোটগুলোকে ডিকোড করে এর ভেতরের গঠনটা বুঝে নেওয়া। আচ্ছা, ভারতের পুরো ভূখণ্ডের দিকে যদি তাকাই তাহলে দেখব এর প্রায় 43% হল সমভূমি। কিন্তু অবাক করার মতো বিষয় হল দেশের প্রায় 29% জুড়েই রয়েছে পাহাড় আর পর্বতশ্রেণী। আমাদের আজকের ফোকাস থাকবে এর মধ্যে থাকা ওই 10.7% পর্বতশ্রেণীর উপর, যা ভারতের জলবায়ু থেকে শুরু করে সংস্কৃতি পর্যন্ত সব কিছুকেই প্রভাবিত করে। আমরা এই নকশাটা কয়েকটা ধাপে বুঝব। প্রথমে দেখব ভারতের একটা বড় ছবি, মানে এর সামগ্রিক নকশা। তারপর উত্তরের পর্বতমালার ব্যবচ্ছেদ করব। এরপরে 3টি সমান্তরাল পর্বতশ্রেণী, বৃহৎ হিমালয়ের ওপারের অঞ্চল, পূর্বাঞ্চলীয় সীমানা, আর সবশেষে দেখব কিভাবে নদীগুলো এই বিশাল ভূমিকে খোদাই করে তৈরি করেছে। তো চলুন আমাদের ব্লুপ্রিন্টের প্রথম অংশটা দিয়ে শুরু করা যাক। এখানে আমরা ভারতের ভূগোলের একটা হাই লেভেল ভিউ নেব, মানে এর প্রধান প্রধান ভাগগুলো কি কি। এই নোটগুলো বলছে ভারতকে প্রধানত 6টা প্রাকৃতিক ভাগে ভাগ করা যায়। আর দেখুন, তালিকার একদম শুরুতেই আছে উত্তরের পর্বতমালা। এটাই আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু। আচ্ছা, এবার আমরা ঢুকছি একেবারে মূল কাঠামোতে। দেখুন, উত্তরের পর্বতমালা মানে কিন্তু একটা মাত্র পাহাড় নয়, এটা আসলে অনেকগুলো পর্বতশ্রেণীর এক জটিল নকশা। চলুন এই নকশাটারই এক একটা স্তর খুলে দেখি। এই যে নোটের ছবিটা, এটা কিন্তু দারুণভাবে মূল কাঠামোটা দেখিয়ে দিচ্ছে। এখানে উত্তরের পর্বতমালাকে মূলত 3টে প্রধান অংশে ভাগ করা হয়েছে: হিমালয় পর্বতশ্রেণী, ট্রান্স হিমালয় আর পূর্বাঞ্চল। এই 3টে মিলেই ভারতের উত্তরে যেন একটা বিশাল প্রাকৃতিক দেওয়াল তৈরি হয়েছে। এখন আমরা এই সিস্টেমের একেবারে হার্টে ঢুকছি, আর সেটা হলো হিমালয় পর্বতশ্রেণী। এটাও কিন্তু একা নয়, বরং 3টে সমান্তরাল রেঞ্জ নিয়ে তৈরি। চলুন এক এক করে এদের প্রত্যেকের সাথে পরিচিত হওয়া যাক। এই 3টে রেঞ্জের মধ্যে সবচেয়ে উত্তরে আর সবচেয়ে উঁচু যে শ্রেণীটা, তাকে বলা হয় হিমাদ্রি। এর বিশালতার কারণে একে বৃহত্তর বা অভ্যন্তরীণ হিমালয়ও বলা হয়ে থাকে। এই টেবিলটা দেখলে কিন্তু 3টে রেঞ্জের মধ্যে পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যায়। খেয়াল করে দেখুন, বয়সের দিক থেকে হিমাদ্রি সবচেয়ে পুরনো, প্রায় 7 কোটি বছর আগে তৈরি। আবার গড় উচ্চতার দিকে তাকালে এটা প্রায় 6000 মিটার উঁচু। আর ঠিক তার উল্টো দিকে আছে শিমালিক, যেটা সবচেয়ে নতুন আর তুলনামূলকভাবে অনেকটাই নিচু আর কম চওড়া। হিমাদ্রির সবচেয়ে বড় পরিচয় কি জানেন? এটা পৃথিবীর সবচেয়ে অবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস পর্বতশ্রেণী। মাঝখানে বড় কোনো ফাঁক প্রায় নেই বললেই চলে। মাউন্ট এভারেস্ট আর কাঞ্চনজঙ্ঘার মতো পৃথিবীর সর্বোচ্চ চূড়াগুলো এখানেই আছে। আর একটা খুব মজার ব্যাপার হলো, এর দুই প্রান্তে পর্বতশ্রেণীটা হঠাৎ করে চুলের কাঁটার মতো তীব্রভাবে বেঁকে গেছে, যেটাকে ভূতত্ত্বের ভাষায় বলে সিনট্যাক্সিয়াল ব্যান্ড। তো হিমাদ্রির ঠিক পরেই, মানে এর দক্ষিণ দিকে যে রেঞ্জটা আছে, সেটা হলো হিমাচল পর্বতশ্রেণী। এটাকে মধ্য হিমালয়ও বলা হয়। হিমাচল পর্বতশ্রেণীটা আসলে আরও কয়েকটা গুরুত্বপূর্ণ রেঞ্জ নিয়ে তৈরি। এর মধ্যে পীর পাঞ্জাল, ধৌলাধর আর মুসুরির মতো বিখ্যাত শৈলশিরাগুলো আছে, যেগুলো পর্যটকদের কাছে খুব জনপ্রিয়। এই যে হিমাচল আর তার ঠিক দক্ষিণে থাকা শিবালিক, এই দুটো প্যারালেল রেঞ্জের মাঝখানে এক বিশেষ ধরনের লম্বা উপত্যকা দেখা যায়। এগুলোকেই বলে দুন। দেরাদুন নামটা তো অনেকেই শুনেছেন, ওটা এমনই একটা বিখ্যাত দুন উপত্যকা। এবার আমরা হিমালয়ের একেবারে দক্ষিণের আর সবচেয়ে নবীন শ্রেণীটার দিকে তাকাব, যার নাম শিবালিক। শিবালিকের একটা বিশেষ বৈশিষ্ট্য হল চষ। ব্যাপারটা একটু ভাবুন তো, বর্ষাকালে যখন প্রবল জলের স্রোত পাহাড়ের নরম ঢাল বেয়ে নামে, তখন সেটা মাটিকে কেটে কেটে অসংখ্য ছোট ছোট নালা বা গিরিখাত তৈরি করে ফেলে। এই যে ভূমির ক্ষয় হয়ে যাওয়া রূপ, এটাকেই স্থানীয়ভাবে চষ বলা হয়। একটা প্রশ্ন আসতেই পারে, এই বিশাল পর্বতশ্রেণীগুলো কিভাবে একে অপরের থেকে আলাদা হয়ে আছে? উত্তরটা হলো এদের মাঝের ভূতাত্ত্বিক ফাটল বা ফল্ট লাইনের মাধ্যমে। অনেকটা দুটো বিশাল পাথরের স্ল্যাব পাশাপাশি রাখলে মাঝখানে যেমন জোরের দাগ থাকে, ঠিক সেই রকম। নোটের এই ছবিটাতে দেখুন, মেইন সেন্ট্রাল থ্রাস্ট আর মেইন বাউন্ডারি থ্রাস্টের মতো গুরুত্বপূর্ণ ফল্ট লাইনগুলোই এই রেঞ্জগুলোকে আলাদা করেছে। আচ্ছা, আমাদের নকশার পরের ধাপে আমরা বৃহৎ হিমালয়ের বিশাল দেওয়ালটা পেরিয়ে এর উত্তরের অঞ্চলে যাব। এই রহস্যময় এলাকাটি হল ট্রান্স হিমালয়, যা তিব্বতীয় হিমালয় নামেও পরিচিত। এই অঞ্চলে প্রধানত 4টে পর্বতশ্রেণী আছে: কারাকোরাম, লাদাখ, জাস্কার এবং কৈলাস।
এর মধ্যে কারাকোরাম রেঞ্জটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। একে উচ্চ এশিয়ার মেরুদণ্ড বলা হয়, আর এখানেই পৃথিবীর কিছু বৃহত্তম হিমবাহ রয়েছে। চলুন এবার আমাদের মানচিত্রের একেবারে পূর্ব দিকে যাওয়া যাক। এখানে হিমালয় হঠাৎ করে দক্ষিণে একটা বাঁক নিয়ে তৈরি করেছে পূর্বাঞ্চল পাহাড়। এই পাহাড়গুলো দেখুন উত্তর থেকে দক্ষিণে একদম পরপর সাজানো। এগুলোই ভারত আর মায়ানমারের মধ্যে একটা প্রাকৃতিক বর্ডার তৈরি করেছে। মিশমি, পাটকাই, নাগা আর মিজো পাহাড় এই অঞ্চলেরই প্রধান অংশ। এই পুরো নকশাটা বোঝার আরেকটা দারুণ উপায় আছে, যেটা একটু অন্যরকম। এবার আমরা দেখব কিভাবে বড় বড় নদীগুলো হিমালয়কে আড়াআড়িভাবে কেটে কয়েকটা আলাদা আলাদা অঞ্চলে ভাগ করে দিয়েছে। নোটের এই ছবিটা পুরো ব্যাপারটা দারুণভাবে বুঝিয়ে দিচ্ছে। এখানে নদীগুলো যেন এক একটা প্রাকৃতিক সীমানা টেনে দিয়েছে। ব্যাপারটা অনেকটা একটা বিশাল কেককে ছুরি দিয়ে 4 ভাগে ভাগ করার মতো। যেমন সিন্ধু আর শতদ্রুর মাঝে পাঞ্জাব হিমালয়, শতদ্রু আর কালীর মাঝে কুমায়ুন হিমালয়, তারপর কালী থেকে তিস্তা পর্যন্ত নেপাল হিমালয়, আর সবশেষে তিস্তা থেকে ব্রহ্মপুত্র পর্যন্ত আসাম হিমালয়।